ফেসবুক কেটে দেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা প্রথম ক্লাসের পরে ক্রনিক করোনারি সিনড্রোমের সাইন, সিমটম, ইটিওলজি, প্যাথোজেনেসিস বর্ণনা করার পরে আমরা ম্যানেজমেন্ট আজকে আলাপ করব। ম্যানেজমেন্টে কিছু পরিবর্তন আসছে। এর আগের যে ম্যানেজমেন্ট স্ট্রিপ যেগুলো ছিল সেগুলোর থেকে কিছু পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনগুলো আমরা আলোচনা করব। পরিবর্তনগুলো 2013 সালের ক্রনিক স্টেবল এনজাইনার যে ম্যানেজমেন্ট গাইডলাইন ছিল এটার সাথে 2019 সালের গাইডলাইনের কিছু পরিবর্তন আসছে। তো মেইন উদ্দেশ্য যেটা থাকবে সেটা হলো ক্রনিক করোনারি সিনড্রোম, স্টেবল করোনারি আর্টারি ডিজিজ, ক্রনিক স্টেবল এনজাইনা প্রায় সমর্থকভাবে সবগুলোই একই, কিন্তু বর্ণনা করার সময় তারা ক্রনিক করোনারি সিনড্রোম হিসাবে বর্ণনা করছে, যে ইসকেমিক হার্ট ডিজিজকে দুইটা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, একটা একুট করোনারি সিনড্রোম আর একটা ক্রনিক করোনারি সিনড্রোম। এর উদ্দেশ্য থাকবে একটা যে সিমটম কন্ট্রোল করা, আর হলো 2 নম্বর উদ্দেশ্য থাকবে যে এই স্টেবল এনজাইনা থেকে অথবা ক্রনিক করোনারি সিনড্রোম থেকে যেন একুট করোনারি সিনড্রোম না যায়, এবং একই সাথে তার প্রলঙ্গেশন অফ দি লাইফ এক্সপেক্টেন্সি করা যায়। লাইফকে প্রলং করতে হবে এবং এমআই এবং আনস্টেবল এনজাইনা প্রিভেন্ট করার জন্য এই ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি গুলোকে প্রিভেন্ট করা হয়েছে। আপনারা তো সহজেই অনুমান করতে পারেন যে সিমটম কন্ট্রোল করার জন্য অ্যান্টি ইসকেমিক থেরাপি দিতে হবে, এবং এমআই প্রিভেন্ট করার জন্য, ইভেন্ট প্রিভেনশনের জন্য তার কিছু ঔষধ লাগবে যেটা সিমটম রিলিফের চেয়ে ভিন্ন, যেমন অ্যাসপিরিন লাগবে, অ্যাটোরভ্যাস্টেটিন, এসি ইনহিবিটর লাগবে। এবং এই ঔষধগুলোর সাথে এবং আউটকাম করার জন্য পেশেন্টের ক্লিনিক্যাল এডুকেশন লাগবে, হেলথ এডুকেশনটা খুব জরুরি, এবং লাইফস্টাইল মডিফিকেশন জরুরি। তো হেলথ এডুকেশন, লাইফস্টাইল মডিফিকেশন এবং ট্রিটমেন্ট দীর্ঘায়িত করার জন্য অথবা এমআই কে বিলম্বিত করার জন্য ট্রিটমেন্ট প্রোটোকলের ভিতরে অ্যাসপিরিন স্ট্যাটিন এই ঔষধগুলো যোগ হবে। এবং আসলে সাকসেসফুল ম্যানেজমেন্ট ডিপেন্ড করে কেয়ারফুল অ্যাসেসমেন্ট অফ দি লাইকলিহুড অফ এক্সটেন্ট অ্যান্ড সিভিয়ারিটি অফ দি আর্টারিয়াল ডিজিজ, এই ডিজিজটার এক্সটেন্টের উপরে, অ্যান্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড কন্ট্রোল অফ রিস্ক ফ্যাক্টর such as smoking, hypertension and hyperlipidemia, and you will have to use the measures to control symptoms, that is anti-ischemic treatment, identification of the high risk patient for treatment to improve the life expectancy. And in selected patient you will have to do the stress test, যে সমস্ত পেশেন্টের পরবর্তীতে রিভাসকুলারাইজেশন লাগবে সেই সমস্ত পেশেন্ট গুলোকে আমরা স্ট্রেস টেস্ট করতে পারি। কারণ হলো রিভাসকুলারাইজেশন হয় পিটিসিএ করা অথবা সিএবিজি করা, কিন্তু যদি তার ভায়াবল মায়োকার্ডিয়াম না থাকে, আমরা এমআই এর ক্ষেত্রে বলছিলাম ভায়াবল মায়োকার্ডিয়াম যদি না থাকে, যদি ফিক্সড ডিফেক্ট থাকে, তাহলে করে লাভ নাই, রিভার্সেবল থাকতে হবে, ইসকেমিয়া থাকতে হবে।
এবং ট্রিটমেন্টটা মানে তখনই আপনার উপরে নির্ভর করবে যদি আপনি এটা ভালোভাবে রোগীকে তার প্যাথোফিজিওলজি সম্পর্কে বুঝিয়ে বলতে পারেন যে কেন অ্যানজাইনা হয়। এটা যদি রোগীকে বুঝাইতে পারেন যে এটা একটা মিসম্যাচ বিটুইন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। যে কোনো কারণে আপনার যদি ডিমান্ড আপনি কমাইতে পারেন অথবা সাপ্লাই যদি বাড়াইতে পারেন তাহলে আপনি এখান থেকে মুক্ত থাকবেন। এবং একই সাথে সাথে লাইফস্টাইল এবং তার চেঞ্জ করতে হবে। সে সারাদিন ঔষধপত্র খাচ্ছে কিন্তু লাইফস্টাইল তার চেঞ্জ করলো না, সে মানে রিচ ফুড, সল্টি ফুড এবং হেভি ফুড খেয়ে যাচ্ছে, জাঙ্ক ফুড, তাহলে কিন্তু লাভ হয় না সাধারণত। এবং অ্যাংজাইটি এবং যত ধরনের মিসকনসেপশন আছে সেগুলোর থেকে মানে দূরে থাকতে হবে। অনেকে মনে করেন যে সাবলিঙ্গুয়াল নাইট্রেটস এটা শেষ ঔষধ, এগুলো দিলে আর রোগী ভালো হয় না, এই সমস্ত ঔষধগুলোর থেকে তার দূরে থাকেন তারা। বুকে ব্যথা হইলে ওইটা দেয় না, না, এটা সিচুয়েশনাল প্রোফাইল্যাক্সিস এর জন্য খুব ভালো ঔষধ এবং দিতে হবে। তো যদি আমরা আগের মানে গাইডলাইনের দিকে তাকাই, এটা ছিল আমাদের হলো 2013 সালের গাইডলাইন। এই ক্ষেত্রে দুইটা মানে লাইন ছিল। একটা হলো দেখেন ইভেন্ট প্রিভেনশন, ডান দিকে যদি তাকান, ইভেন্ট প্রিভেনশনের জন্য তার মানে হলো আমরা যদি ডেথ এবং এমআই প্রিভেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে লাইফস্টাইলের মডিফিকেশন লাগতো, কন্ট্রোল অফ রিস্ক ফ্যাক্টর প্লাস হেলথ এডুকেশন, এবং এর সাথে অ্যাসপিরিন, স্ট্যাটিন এবং কোনো ক্ষেত্রে এসি ইনহিবিটর অথবা এআরবি যোগ করতে হতো। এইগুলো যোগ করতে পারলেই আমার ইভেন্ট প্রিভেনশনটা সম্ভব ছিল। এবং ফার্স্ট লাইন ড্রাগের ভিতরে আছে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস, যে রোগীর যেহেতু চেস্ট পেনে এটা কমানোর জন্য। আমরা জানি যে ট্রিপল থেরাপি আছে অ্যানজাইনাল ট্রিটমেন্টের জন্য, নাইট্রেটস, বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই তিনটা ড্রাগই আপনি তাকে মানে একে একে দিতে পারেন অথবা পর্যায়ক্রমে দিতে পারেন। শর্ট অ্যাক্টিং নাইট্রেট সবসময় ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে থাকে এবং এটা দিবেন। এর সাথে আপনি বিটা ব্লকার এবং কোনো ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার যদি কন্ট্রাইন্ডিকেটেড থাকে সেই ক্ষেত্রে মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অথবা বিটা ব্লকার দেওয়ার পরও যদি তার সিমটম কন্ট্রোল না হয় সেক্ষেত্রে কেয়ারফুলি বিটা মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে যোগ করতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে হার্ট রেট, কারণ দুইটাই নেগেটিভ আইনোট্রপিক ড্রাগ, দুইটাই হার্ট রেট কমাই দেয়, অতএব দুইটাই যাতে হার্ট রেট কমে যে বিব্রতকর অবস্থার মধ্যে না পড়েন আপনি। এবং সেই ক্ষেত্রে মানে ডাইহাইড্রোপ্যারিডিন এবং নন ডাইহাইড্রোপ্যারিডিন মানে দুটো গ্রুপের ড্রাগ আছে, একটা হলো রেট লিমিটিং আছে আর একটা রেট লিমিটিং ছাড়া আছে। বিটা ব্লকার প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডাইহাইড্রোপ্যারিডিন ইফ অ্যানজাইনা is present, এবং অনেক ক্ষেত্রে রোগীর অ্যানজাইনা থাকে সেই ক্ষেত্রে ডাইহাইড্রোপ্যারিডিন মানে আমরা ড্রাগ ইউজ করতে পারি, আমরা আগের বারে দেখছি যে ড্রাগটা। এরপরে সেকেন্ড লাইন ড্রাগের ভিতরে আছে শর্ট অ্যাক্টিং ড্রাগকে চেঞ্জ করে লং অ্যাক্টিং নাইট্রেটসে দেওয়া, এবং আরো নতুন কিছু ড্রাগ আপনারা জানেন, ইভাব্রেডিন, লং অ্যাক্টিং নাইট্রেটস, নিকোরান্ডিল, রেনোলাজিল এবং ট্রাইমেটাজিড, এই গ্রুপ দুইটা যোগ করা যায়। এই দুই গ্রুপের ড্রাগ একদিকে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, অন্যদিকে ইভেন্ট প্রিভেনশন প্লাস অ্যাসপিরিন, স্ট্যাটিন এবং এসি ইনহিবিটর। এইটা দেওয়ার পরেও যদি অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্টে যদি পেশেন্টের সিমটম কন্ট্রোল না হয় সেক্ষেত্রে তাকে এনজিওগ্রাম করার পরে এনজিওপ্লাস্টি অথবা বাইপাস করার জন্য উদাহরণ দেওয়া হয়। এটা 2013 সালের গাইডলাইনে এরকম ভাবে ছিল। এখান থেকে সামান্য একটু 2019-এর গাইডলাইনে পরিবর্তন আসছে। সে পরিবর্তনটার ভিতরে হলো আগে যেটা ছিল সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট সাথে নাইট্রেটস এবং ইভাব্রেডিন, নিকোরান্ডিল যোগ করা। এখানে বলতেছে যে লং অ্যাক্টিং নাইট্রেটস ফর সেকেন্ড লাইন ট্রিটমেন্ট আফটার অ্যাটেম্পট অফ বিটা ব্লকার এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আপনি ফার্স্ট লাইন ড্রাগে নিয়ে আসছে তারা বিটা ব্লকারকে এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারকে। বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়ার পরে আপনার নাইট্রেটস দিতে হবে। নাইট্রেটস এর মানে ফার্স্ট লাইন ড্রাগে মানে শর্ট অ্যাক্টিং নাইট্রেটস আছে কিন্তু লং অ্যাক্টিং নাইট্রেটস ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে নাই। এবং তারা বলছে যদি আপনি কখনো লং অ্যাক্টিং নাইট্রেটস যোগ করেন তাহলে একটা নাইট্রেট ফ্রি টাইম আপনার রাখতে হবে। এবং আরেকটা রিকমেন্ডেশন আছে সেটা হলো মানে ট্রিটমেন্ট মানে ট্রাইমিটাজেটিন সেকেন্ড লাইন ড্রাগ হিসাবে ট্রাইমিটাজেটিনে যোগ করার কথা বলছে, কিন্তু ক্লাস
2B ইন্ডিকেশন ছিল। আপনারা মানে 2B ইন্ডিকেশন থেকে বোঝা যায় যে এই ড্রাগটা যোগ করলে রোগীর লাভ এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় সমান সমান, কিন্তু লাভের সম্ভাবনা একটু বেশি। কিন্তু সেখান থেকে এটা দেখা গেছে যে না, ট্রাইমিটাজিডিন যদি যোগ করা হয় অ্যানজাইনাল পেশেন্টের, তার ডেফিনিটলি তার লাভ হয়, এবং আগে যে মানে লাভের মাত্রা ছিল তার চেয়ে লাভের মাত্রাটা একটু বেশি চলে আসছে। এইটি নিউ চেঞ্জ যে ট্রাইমিটাজিডিন এটা ক্লাস 2B থেকে ক্লাস 2-1 এ চলে আসছে, তার মানে তার মানে পর্যায়ক্রমে লাভ আছে। এবং আমরা লাইফস্টাইল মডিফিকেশন, আমরা যেহেতু আমরা ট্রিটমেন্টে বলছি আমরা লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, অতএব তাকে স্মোকিং সিজেশন রাখতে হবে, হেলদি ডায়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে। আগে বলা হয়তো যে অ্যাটলিস্ট 20 মিনিট করে মানে হাঁটবেন 5 দিন মতো, এখন এটা নতুন ভাবে বলতেছে যে মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি মোস্ট ডে, ইভেন ইরেগুলার অ্যাক্টিভিটি ইজ বেনিফিশিয়াল। অনেকে মনে করেন যে মাঝে মাঝে করব, মাঝে মাঝে করতে পারি না, তাহলে করে কি লাভ, আমি তো রেগুলার করতে পারবো না। যতটুকু করতে পারেন, যখন করতে পারেন সেটাই লাভ। হেলদি ওয়েট, ডেফিনেটলি আপনার BMI 25 এর নিচে থাকতে হবে, এবং আদার্স যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলোর মানে ঔষধপত্র ঠিক মতো খেতে হবে, এবং যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইজ লো রিস্ক ফর স্টেবল এনজাইনা বাট নট সিমটোম্যাটিক অ্যাট লো টু মডারেট অ্যাক্টিভিটিস। যে সমস্ত লোকজনের যে মডারেট অ্যাক্টিভিটিস করার সাথে মানে চেস্ট পেইন হয়, তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে যাওয়ার আগে প্রোফাইলেকটিক্যালি নাইট্রেটস নিয়ে যাওয়া উচিত। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যে সমস্ত লোক সেক্সুয়াল স্টিমুলেন্টস হিসাবে সিল্ডেনাফিল ইউজ করেন, তারা কিন্তু নাইট্রেট কখনোই নিতে পারবেন না, দুইটা কন্ট্রাইন্ডিকেটেড। এবং এক্ষেত্রে মানে হেলদি ডায়েটের ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে হেলদি ডায়েটের ইনস্ট্রাকশনের মধ্যে হলো মোর দেন 200 গ্রাম ভেজিটেবলস মানে পার ডে আপনি নেবেন, এবং ফাইবার, এর মধ্যে ফাইবারের পরিমাণ অ্যাটলিস্ট 35 to 45 গ্রাম ফাইবার যেন থাকে, এবং নাটস মানে আনসল্টেড নাটস, মানে বাদাম খাবেন কিন্তু সেটা লবণযুক্ত বাদাম না, বাদাম খায় কিন্তু লবণ দিয়ে খায় আর কি। তো সেই বাদাম খাওয়ার জন্য না। মানুষ শশা খায় হলো মানুষের ওয়েট কমানোর জন্য, কিন্তু বাঙালিরা শশা খায় লবণ দিয়ে শশা খায়। একদিকে হলো মানে হাই প্রেশার বাড়বে, আর একদিকে হলো ওয়েট কমবে। তো এরকম হলো নাট খাবেন কিন্তু মানে মজার জন্য আপনার লবণ দিয়ে দেওয়া হয়, লবণটা বন্ধ করে দিতে হবে। এবং ম্যাক্সিমাম দিনে যদি আপনি পারেন তাহলে ফিশ মানে খাবেন। আমাদের ছেলেমেয়েরা আসলে মাছ খাওয়ার কথা ভুলেই গেছে, আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু ভুলে যেতেছি যে আমাদের আসলে মাছ একটা প্রধান খাবার ছিল। তারপরে এই মানে ফ্যাটের ভিতরে আনস্যাচুরেটেড মানে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়াইতে হবে। আনস্যাচুরেটেড পলিস্যাকারাইড মানে ফ্যাট যদি বাড়াইতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার সি ফুড অথবা সি ফিশ এই জাতীয় খাবার নিয়ে আসতে হবে। সল্ট ইনটেক মানে কম করে হলো 10 গ্রামের নিচে ডেফিনেটলি থাকবে, এবং 5 থেকে 6 গ্রামের নিচে থাকতে হলে আরো ভালো। অ্যালকোহল কনজাম্পশন একদম রেস্ট্রিক্টেড করবেন যদি পারেন, তাহলে না পারেন তাহলে একদম 10 গ্রাম পার ডে বেশি না। এখন লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে আমরা যে সমস্ত গুলো মানে করি, যে লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট অফ দি লাইফস্টাইল অ্যাকশন ইন এডিশন টু অ্যাপ্রোপ্রিয়েট ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ইজ রিকমেন্ডেড। কিভাবে শুরু করবেন আপনি চিকিৎসাটা? একদিকে আপনি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট শুরু করবেন, আর একদিকে লাইফস্টাইল মডিফিকেশন এবং রিস্ক ফ্যাক্টর মডুলেশন এবং এইগুলো শুরু হয়, মানে 2 আর্মি শুরু করতে হবে চিকিৎসা। এবং আগে যে কগনিটিভ বিহেভিয়ার ইন্টারভেনশন, এগুলো এক্সারসাইজ বেসড কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, তারপর ইনভলভমেন্ট অফ মাল্টিডিসিপ্লিনারি অ্যাকশনস, যেমন কার্ডিওলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান, নার্স, ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, সাইকোলজিস্ট এবং ফার্মাসিস্ট। কোনো কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় কমপ্লেক্স
ক্ষেত্রে যেন ওজন খুব বেশি আছে, ডায়াবেটিস আছে, তারপরে তার অন্য সমস্যাও নিয়ে আছে, সেই ক্ষেত্রে ওয়েট আপনি ইচ্ছা করলে আপনি কার্ডিওলজিস্টের সাথে অন্যান্য ডিসিপ্লিনের লোকজনের সাহায্য নিতে পারবেন। এবং সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টস আছে তাকে সাইকোলজিক্যালি বুস্ট আপ করতে হবে। অনেক সময় মানে আমাদের দেশে এটা কম, কিন্তু বাইরের দেশে এটা খুব বেশি, যে লোকজন মানে যারা বয়স্ক মানুষ থাকে তারা আইসোলেটেড থাকে, তার ছেলেমেয়েরা তাদের থেকে দূরে থাকে, উইকেন্ডে কোন রকম তারা ছেলেমেয়েরা একটা দেখা করে যে সপ্তাহে একদিন, তাতেই বুড়ো বুড়ি অনেক খুশি থাকে। এইভাবে যে সোশ্যালি তারা আইসোলেটেড হয়ে থাকে, এই সোশ্যাল আইসোলেশন এবং ডিপ্রেশনের জন্য তাদের আসলে মানে হেলথ স্ট্যাটাসটা একটু ডিপ্রেসড অবস্থায় থাকে, তাদের রোগ শোক বেশি থাকে। এই সোশ্যাল এনকারেজমেন্ট যদি সম্ভব হয় করতে, এবং বয়স্ক মানুষদের অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়ার জন্য মানে রিকমেন্ড করা হয়, স্পেশালি পেশেন্ট উইথ ক্রনিক করোনারি সিনড্রোম এবং বয়স্ক মানুষদের জন্য। তাহলে এইগুলো ডেফিনিট, এগুলো এই সমস্ত গুলো করতে পারলে লাভ আছে। এখন এলো নতুন যে ট্রিটমেন্ট প্রোটোকল মানে দেওয়া হয়েছে। আপনার প্রথম যে ছবিটা দেখছেন সেটা 2013 সালের, আর এখন যে ছবিটা দেখতেছেন সেটা কত বছর, 2019 সালের ভিতরে। এটার ভিতরে তারা স্টেপ 1, 2, 3, 4 মানে করে দিয়েছেন। একটু জটিল আপনার কাছে মনে হইতে পারলো, আমরা একটু সহজভাবে মনে করি যে আমরা যে সমস্ত পেশেন্ট গুলোকে দেখি, আমরা ট্রিটমেন্ট দেওয়ার আগেই আমাদের এই পেশেন্ট গুলোকে আমরা ভাগ করে নেই যে কতটা রিস্ক পেশেন্টের আছে সেই অনুপাতে। যে আমরা যদি মনে করি যে আমরা বললাম যে আপনি নাইট্রেটস দিবেন, বিটা ব্লকার দিবেন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিবেন, কিন্তু আপনার প্রেসার রোগী থাকতে পারে লো ব্লাড প্রেসারের, রোগী থাকতে পারে এলভি ডিসফাংশনের, কারো হার্ট রেট কম থাকতে পারে, সেক্ষেত্রে আমি যদি বিটা ব্লকার দিতে বলি আপনাকে, তাহলে কন্ট্রাইন্ডিকেটেড থাকবে। এবং অনেকের আবার টেকিকার্ডিয়া থাকে, সেই ক্ষেত্রে কি করবো? যার হার্ট রেট বেশি তার জন্য প্রপোজড মেকানিজম, যার হার্ট রেট কম তার জন্য মেকানিজম, এলভি ডিসফাংশনের জন্য এবং লো ব্লাড প্রেসার সেটিং এর জন্য আলাদা আলাদা মানে ফার্স্ট স্টেপ ট্রিটমেন্টের জন্য বর্ণনা করা হচ্ছে। তো আমরা ফার্স্ট স্টেপের বর্ণনা করি, যেখানটায় স্ট্যান্ডার্ড থেরাপি আলাপ করি, তারপর মানে বিকল্প থেরাপি। যে ইনিশিয়ালি যে চেস্ট পেইন রিলিভ করার জন্য শর্ট অ্যাক্টিং নাইট্রেটস আমরা সিচুয়েশনাল প্রোফাইলেক্সিস হিসাবে আমরা শর্ট অ্যাক্টিং নাইট্রেট দিতে পারবো, যেমন সাবলিঙ্গুয়াল নাইট্রেটস। যখন প্রয়োজন হবে তখনই শর্ট অ্যাক্টিং নাইট্রেটস আমরা ইউজ করতে পারবো। এবং ফার্স্ট লাইন অফ ড্রাগ এর ভিতরে হলো বিটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এইটাই হলো এখানকার হলো পরিবর্তন, যে মানে বিটা ব্লকার এবং ফার্স্ট লাইনে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারকে নিয়ে আসছে। যদি বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে আপনার সিমটম কন্ট্রোল না হয় 2 থেকে 4 সপ্তাহের মধ্যে, তাহলে বিবি মানে বিটা ব্লকার, বিটা ব্লকারের সাথে ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আপনি যোগ করে দিবেন। এটার পরে যদি আপনার মানে না হয়, তাহলে আপনার এই লং অ্যাক্টিং নাইট্রেটস এবং যোগ করবেন। সেই ক্ষেত্রে সেকেন্ড লাইন অফ ড্রাগ এই ক্ষেত্রে এসে যোগ হবে। সেকেন্ড লাইন অফ ড্রাগ এর ভিতরে আমরা বলছি যে লং অ্যাক্টিং নাইট্রেটস, নিকোরান্ডিল, রেনোলাজিন, ট্রাইমেটাজিডিন, ইভাব্রেডিন, এই সমস্ত ড্রাগ গুলো এখানে যোগ হবে। আর যদি আপনার হার্ট রেট বেশি থাকে, তাহলে স্পেশাল একটা ড্রাগ যোগ করতে পারবেন আপনি, সেটা হইতেছে ফার্স্ট লাইন বিটা ব্লকার দিলে হার্ট রেট কম থাকবে, প্লাস তার এনজাইনাও কম হবে। এখানে নন ডাইহাইড্রোপেরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা রেট রোয়ারিং যেটা আছে সেটা আপনি ইউজ করবেন এই ক্ষেত্রে। এবং যদি প্রয়োজন হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং বিটা ব্লকার দুইটাই এখানে দিতে পারবেন। এতে যদি কন্ট্রোল না হয়, তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারকে আপনি রিপ্লেস করে সেই ক্ষেত্রে আপনি ইভাব্রেডিন যোগ করতে পারবেন। ইভাব্রেডিন একটা ফানি চ্যানেল ব্লকার, এটা হলো হার্ট রেট কমায়, কিন্তু তার কার্ডিওভাস্কুলারের কোনো বেনিফিট নাই। তার মানে হইতেছে ফোর্স অফ কন্ট্রাকশন সে কমায় না, কিন্তু বিটা ব্লকারের সাথে দিলে এটা হার্ট রেট কমবে এবং হার্ট ফেলিওরেরও এটা ভালো কাজ করে। এই হিসাব করে আপনি এটা দিতে পারেন। যদি মানে হার্ট রেট লো থাকে, সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে বিটা ব্লকারকে আর ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিবেন। এবং সেটা সেই মানে যেটা আপনার হলো রেট না কমায়, এরকম একটা হলো রেট রোয়ারিং না। এরপরে যদি এটা না হয়, তাহলে সুইচ করে আপনি ল্যান মানে লং অ্যাক্টিং নাইট্রেটস এ যাবেন। যদি লং অ্যাক্টিং নাইট্রেটস মানে টলারেট করতে পারে এবং সিমটম কন্ট্রোল না থাকে, থার্ড স্টেপে তার ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে আপনি যোগ করতে পারবেন। এরপরে যদি না হয়, ফোর্থ স্টেপে আপনি নিকোরান্ডিল, তারপরে রেনোলাজিন এবং ট্রাইমেটাজিডিন যোগ করতে পারবেন। তিনটে একত্রে না, যে কোনো একটা।
এরপর এলবি ডিসফাংশন থাকলে আপনি বিটা ব্লকার ফার্স্ট লাইন হিসেবে যোগ করতে পারবেন। এরপরে লং অ্যাক্টিং নাইট্রেটস অথবা ইভাব্রেডিন যোগ করা যাবে। এরপর যে কোনো সার্ভার। সবচেয়ে সমস্যা হইতেছে লো ব্লাড প্রেশার থাকলে, সেই ক্ষেত্রে আপনার যে না বিটা ব্লকার দিতে পারেন অনেক ক্ষেত্রে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অনেক ক্ষেত্রে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে এই যে রেনোলাজিন, ট্রাইমেটাজিডিন, নিকোরান্ডিন, এগুলো ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে চলে আসতে পারে, কারণ এগুলোর হলো হেমোডাইনামিক কোনো ইফেক্ট নাই, মানে ব্লাড প্রেশার লোয়ারিং কোনো ইফেক্ট নাই। এই জন্য ইভাব্রেডিন, ট্রাইমেটাজিডিন এবং রেনোলাজিন এখানে আপনি সুইচ করতে পারবেন। তবে শুরুতে আপনি চেষ্টা করে দেখবেন যে লো ডোজ বিটা ব্লকার আপনি দিতে পারেন কিনা। লো ডোজ বিটা ব্লকার দিয়ে যদি ব্লাড প্রেশার টলারেট করা যায়, মনে করেন 90-60 নিচে যদি ব্লাড প্রেশার নামে, তাহলে সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। আপনি 85 মিলিমিটার মার্কারি পর্যন্ত ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, কিন্তু মানে এর নিচে গেলে আপনার সমস্ত ধরনের হাইপোটেনসিভ ড্রাগ গুলোকে বন্ধ করে দিতে হবে। কারণ 80 মানে এর নিচে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 85 এর নিচে যদি যায়, তাহলে আপনার বন্ধ করে দিতে হবে। 85 এর নিচে গেলে আপনার ডায়াস্টোলিক যে ফিলিং আছে, সেই ডায়াস্টোলিক ফিলিং আমরা সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মেইনটেইন করবে না, আরো কমে যাবে। কারণ যদি 85 আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার হয়, তাই ইনভেরিয়েবলি ওখানে ব্লাড প্রেশার মানে 60 নিচে চলে যায় ডায়াস্টোলিকটা। এত লো প্রেশারে ডায়াস্টোলিক প্রেশারে ডায়াস্টোলিক মানে ফিলিং এ করোনারি ফিলিং হয় না, সেজন্য করোনারি ফিলিং না হলে হাইপারটেনশনে আপনার বিটা ব্লকার বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার মেটাবলিক ড্রাগস যেগুলো আছে, যেগুলো ব্লাড প্রেশার কমায় না, সেগুলো চুজ করতে হবে। এটা মোটামুটি ভাবে একটু প্রথম দিকে একটু কঠিন এবং জটিল লাগবে, এবং আস্তে আস্তে করে আপনি এটা যদি দেখেন এটা একটু সহজভাবে তারা দেওয়ার চেষ্টা করছে রোগীগুলোকে ক্যাটাগরাইজ করে, যদিও আপনার জন্য আমার জন্য প্রথম দিকে একটু কঠিন হবে। এখন আমরা জেনারেল রিকমেন্ডেশন তাহলে আপনি তো অনেক কিছু দেখাইলেন, আপনি মানে প্ল্যান দেখাইলেন যে তার সিমটম কমানোর দরকার, ওদিকে ইভেন্ট প্রিভেনশন করার দরকার। আমি কিভাবে ট্রিটমেন্ট শুরু করব? আপনি ট্রিটমেন্ট শুরু করবেন জেনারেল যে কন্ডিশন নেবেন, মেডিকেল ট্রিটমেন্ট অফ মানে সিমটোমেটিক পেশেন্ট রিকোয়ার্স অন or more drugs for angina or ischemia relief in association with drugs that মানে for prevent এবার ইভেন্ট প্রিভেনশন। একদিকে ইভেন্ট প্রিভেন্ট করে এরকম কিছু ড্রাগ, আর একদিকে সিমটম রিলিভ করে এরকম কিছু ড্রাগ দিয়ে শুরু করতে হবে। It is recommended that the patients are educated about their disease, risk factor and treatment strategy. তাকে বুঝিয়ে বলতে হবে যে আমি ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে আপনার এইরকম অবস্থার মধ্যে আমরা ট্রিটমেন্ট করতেছি, আপনার রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন করা দরকার। একটা রোগীর সিভিয়ার এনিমিয়া, তার চেস্ট পেইন হইতেছে, শুধু ঔষধ নাইট্রেটস আর বিটা ব্লকার, ইনহিবিটর এগুলো দিয়ে গেলে লাভ নাই। তার আন্ডারলাইন যে কজের জন্য তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমতেছে, সেটা তাকে বুঝাইতে হবে এবং সেটা তাকে দিতে হবে। এবং টাইমলি রিভিউ করতে হবে। যদি রেসপন্স ট্রিটমেন্টে না করে, তাহলে আপগ্রেড করতে হবে ট্রিটমেন্ট, আর রেসপন্স করলে স্ট্যাটিক থাকবে অথবা কমাইতে হবে। এখন মানে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগের ভিতরে যেটা আছে, সেটা হলো অ্যানজাইনাল রিলিফ করার জন্য শর্ট অ্যাক্টিং নাইট্রেটস আর রিকমেন্ডেড ফর ইমিডিয়েট রিলিফ অফ ইপোপস। এইটা কিন্তু আপনার সবসময় আপনার দিয়ে দিতে হবে না, এটা হলো যে ফর ইমিডিয়েট রিফর্ম মানে যেমন শর্ট অ্যাক্টিং নাইট্রেটস আমরা জিটিএন স্প্রে ইউজ করি, সেই জিটিএন স্প্রে ইউজ করার জন্য বলছে এটা শর্ট অ্যাক্টিং নাইট্রেটস হিসেবে থাকবে। রুটিন নাইট্রেটস ইউজ করার সুযোগ নাই আপনার, যদি চেস্ট পেইন না থাকে তাহলে লাগবে না। দেখেন এখানে রিকমেন্ডেশন বলতেছে কখন আপনি মানে দেবেন, মানে নাইট্রেটস দিবেন। লং অ্যাক্টিং নাইট্রেটস আমরা যে কোনো ধরনের ব্যথা আসলেই আমরা লং অ্যাক্টিং নাইট্রেটস দিয়ে দিই, কিন্তু নতুন গাইডলাইন অনুসারে বলতেছে যে বিটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়ার পরে আপনার যদি সিমটম রিলিভ না হয়, তাহলে আপনি শুধু লং অ্যাক্টিং নাইট্রেটস আপনি যোগ করতে পারবেন। আদারওয়াইজ লং অ্যাক্টিং নাইট্রেট যোগ করার জন্য কোনো বেনিফিট আসবে না। তো আমরা মানে গাইডলাইন ফলো করে আপনার সেই কথাই বলতেছি যে ফার্স্ট লাইন ইজ ইন্ডিকেটেড উইথ বিটা ব্লকার এন্ড অর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার টু কন্ট্রোল হার্ট রেট এন্ড সিমটমস। If angina symptoms are not successfully controlled with beta blocker or calcium channel blocker, the combination of beta blocker with diazepam should be considered.
যদি একটাই কনসিডার না করলে, বিটা ব্লকার একা অথবা ক্যালসিয়াম চ্যানেল এক ব্লকার একা যদি কাজ না করে, দুইটা কম্বিনেশন করে দিবেন। এবং এই যে কম্বিনেশন করে দিবেন, এটা যদি রোগীর তীব্রতা এবং সিস্টেম যদি খুব বেশি থাকে, তাহলে আপনার ফার্স্ট লাইনেই দুইটা যোগ করে দিতে পারেন। আলাদা আলাদা বিটা ব্লকার দিয়ে 1 মাস পরে না আসার চেয়ে আপনি একত্রেই তাকে মানে বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে দিতে পারবেন। এই ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখবেন, যে দুইটাই নেগেটিভ আয়োনোট্রপিক ড্রাগ। আগের বেলাও বলছি, এটা হার্ট রেট কমে যেতে পারে এবং রোগীর হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। যদি হার্ট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার থাকে, তাহলে হার্ট ফেলিওর এবং হার্ট রেট কমে যদি যায়, এটা খেয়াল রাখতে হবে। এখন দেখেন হলো লং অ্যাক্টিং নাইট্রেটস। হ্যাঁ, লং অ্যাক্টিং নাইট্রেটস should be considered as a second line of treatment option when initial therapy with beta blocker and or non-dihydropyridine calcium channel blocker is contraindicated, poorly tolerated or inadequate to control symptoms. আমি বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নন ডাইহাইড্রোপাইরিডিন মানে রেট লিমিটিং যেটা আছে, আমরা সেটা দিলাম তাকে, এবং দেওয়ার পরে দেখা গেল যে তার সিমটম কন্ট্রোল হচ্ছে না, অথবা মানে বিটা ব্লকার তাকে দেওয়া যাচ্ছে না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যাচ্ছে না, অথবা দিলে আনটুয়ার্ড সাইড ইফেক্ট হচ্ছে। অনেক সময় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে পাইডিমা চলে আসে, হার্ট ফেলিয়ার অ্যাগ্রেগেট করে, হার্ট রেট কমে যায়। সেই ক্ষেত্রে আপনি নাইট্রেট তাকে যোগ করবেন, এবং নাইট্রেট দিলে নাইট্রেট ফ্রি টাইমটা যোগ করতে হবে। এইটা হলো আপনার বেসিক কনসেপ্ট, যে আপনি মানে ঔষধ মানে কিভাবে শুরু করবেন। আপনার যদি বেসিক কনসেপ্টটা যদি খুব ভালো থাকে মানে এনজাইনায়, তাহলে আপনি খুব ভালোভাবে করতে পারবেন। আর এনজাইনাল রিলিফের জন্য রিকোনাজিন মানে সেকেন্ড লাইন ড্রাগ যেগুলো আছে, নিকোরান্ডিল, রেনোলাজিন, ইভাপ্রেডিন, ট্রাইমেটাজিডিন should be considered as a second line of treatment to reduce anginal frequency and improve exercise tolerance in subject who cannot tolerate or have contraindication, or who has symptoms are not adequately controlled with beta blocker, calcium channel blocker and long acting nitrates. এটা বলতেছে যে আমি লং অ্যাক্টিং নাইট্রেটস দিলাম, আইদার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলাম অথবা বিটা ব্লকার দিলাম, এই ক্ষেত্রে আমার কাজ করতেছে না, তখন আমি সেকেন্ড লাইন ড্রাগ যোগ করব। সেই ক্ষেত্রে আপনারা দেখছেন যে সেকেন্ড লাইন ড্রাগে অনেকগুলো ড্রাগ ছিল আগে ক্লাস 2B, সেখান থেকে ক্লাস 2A হয়ে গেছে। এটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য লেভেলটা আপনাদের জরুরি, অথবা অন্যদের ক্ষেত্রে না। এবং যাদের মানে ইন সাবজেক্ট উইথ বেসলাইন লো হার্ট রেট, লো ব্লাড প্রেশার, রেনোলাজিন or trimetazidine may be considered as the first line of drug to reduce the anginal frequency and improve exercise tolerance. আমরা আগের বারে বলছিলাম যে সমস্ত রোগীদের ব্লাড প্রেশার কম থাকবে এবং হার্ট রেট কম থাকবে, তাদের যেহেতু আমরা বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্রথম দিতে পারবো না, অতএব সেই সমস্ত ক্ষেত্রে আইদার ট্রাইমেটাজিডিন অথবা রেনোলাজিন একদম ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে আমরা নিয়ে আসতে পারবো। In selected patients, the combination of beta blocker and calcium channel blocker second line drugs may be considered for first line treatment according to heart rate, blood pressure and টলারেন্স। এটা ওই আগের কথাই, যে কোন কোন ক্ষেত্রে এটা ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে দিতে পারবেন আপনি, যদিও আমরা এটা সেকেন্ড লাইন বা ড্রাগ হিসাবে ফোর্থ স্টেপে কনসিডার করতেছি। নাইট্রেটস দিলে ডেফিনেটলি আপনার বলছিলাম যে আমরা ফসফোরাইএস্টারেজ ইনহিবিটর, যে সময় সিন্ডালাফিন, এইগুলো যারা খায় তারা নিবেন না একসাথে, কনকমিটেন্ট না, কারণ দুইটা দিলে প্রোফাউন্ড হাইপারটেনশন হবে এবং হাইপারট্রপিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি এই গ্রুপের পেশেন্ট নিতে পারবেন না। নাইট্রেটের দুইটা কন্ট্রাইন্ডিকেশন মনে রাখতে হবে। এবং মানে আমাদের ইয়েছে যে এখন আমরা প্রথম গ্রুপটা আমরা শেষ করে ফেলছি, যে আমরা এনজিনাল রিলিফের জন্য অ্যান্টি এনজিনাল ড্রাগের আমরা খুঁটিনাটি সবকিছু কিন্তু বিশদভাবে আলোচনা করছি, যে বিশদ এবং কখন কোন স্টেপে কোনটা আমরা দেব। এখন আমরা ইভেন্ট প্রিভেনশনের জন্য যাব। আমাদের ইভেন্ট প্রিভেনশনের জন্য ফার্স্ট স্টেপ ছিল হেলথ এডুকেশন, এরপর লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমরা আগে বলে ফেলছি। এখন আমরা ড্রাগ নিয়ে কথা বলবো। ড্রাগের ভিতরে অ্যাসপিরিন, যদি কারো প্রিভিয়াসলি এমআই থাকে অথবা রিভাসকুলারাইজেশন করা থাকে, তাহলে তাকে অ্যাসপিরিন দিতে হবে, এটা ম্যান্ডেটরি দিতেই হবে। যদি মানে এমআই অথবা না থাকে এবং মানে রিভাসকুলারাইজেশনের হিস্ট্রি না থাকে, সেই ক্ষেত্রে অ্যাসপিরিনের রোলটা একটু কন্ট্রোভার্সিয়াল থাকে যদি রোগী অ্যাসিম্পটোমেটিক থাকে। এবং ক্লোপিডোগ্রেল অ্যাসপিরিনের চেয়ে মানে অল্টারনেটিভ হিসাবে দেওয়া যাবে
যাদের অ্যাসপিরিন ইনটলারেন্ট থাকবে তাদেরকে আপনি ক্লোপিডোগ্রেল দিতে পারবেন। এবং ক্লোপিডোগ্রেল 75 may be considered in preference to aspirin in symptomatic or asymptomatic patient with their either peripheral artery disease or history of ischemic stroke or transient ischemic attack। যে সমস্ত রোগীর আগে থেকে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, যে কোনো ফর্মে হোক না কেন, সে হয় স্ট্রোক হোক অথবা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হোক, সিমটম বা অ্যাসিম্পটোমেটিক, সেক্ষেত্রে আপনি যেহেতু নোন মানে এস্টাবলিশড অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ আছে, সেক্ষেত্রে আপনি ক্লোপিডোগ্রেলকে চুজ করতে পারবেন অ্যাসপিরিনের উপরে। আগে থেকে মানে আরো 2-3 বছর আগেও মানে অ্যাসপিরিনের উপরে ক্লোপিডোগ্রেলের রোল মানে এস্টাবলিশড করা যায় নাই, কিন্তু এই ক্ষেত্রে এস্টাবলিশড করা গেছে যে ক্ষেত্রে আপনার নোন একটা অ্যাথেরোস্ক্লেরোটিক লেশন থাকবে, সেক্ষেত্রে কিন্তু ক্লোপিডোগ্রেল ইজ সুপিরিয়র। Next one, aspirin 75 to 100 milligram daily may be considered in patient without a history of MI or revascularization, but the definite evidence of CAD on imaging, যদি করা থাকে, এনজিওগ্রাম করে যদি তার মানে এভিডেন্স থাকে যে তার একটা প্লাক আছে অথবা 30-40-50% মতো একটা ব্লক আছে, সেই ক্ষেত্রে আপনি তাকে দিতে পারবেন অ্যাসপিরিন। আদারওয়াইজ অ্যাসপিরিনের রোল একটু কন্ট্রোভার্সিয়াল। এখন ইভেন্ট প্রিভেনশনে দুইটা মানে অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি ইন পেশেন্ট উইথ ক্রনিক করোনারি সিনড্রোম ইন সাইনাস রিদম। সাইনাস রিদমে যদি থাকে, অ্যাডিং অফ সেকেন্ড অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ টু অ্যাসপিরিন for a long-term secondary prevention should be considered in patient with high risk of ischemic events without bleeding risk। আমরা মানে সেকেন্ড যে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট আসলে আমরা দিব কিনা, একটা অ্যাসপিরিনের সাথে সেকেন্ড মানে ড্রাগ আসবে কিনা, সেটা নির্ভর করবে যদি পেশেন্টের হাই রিস্ক থাকে সেই সমস্ত পেশেন্টের উপরে। অ্যাডিং অফ এ সেকেন্ড অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ টু অ্যাসপিরিন for long-term secondary prevention should be considered in patient with high risk of ischemic events and without bleeding risk. এটা একটা আছে। আর second antithrombotic drug to aspirin for long-term prevention may be considered in patient with at least moderate increased of ischemic stroke। এইখানে দেখেন, আপনার যদি আমরা অ্যাসপিরিনের পরে ক্লোপিডোগ্রেল ক্রনিক মানে করোনারি সিনড্রোমে কখন দেব, যদি রোগীটার আগে থেকে এমআই থাকে, পোস্ট এমআই থাকে, যার মানে ডুয়েল অ্যান্টিপ্লেটলেটের হিসাবে সে 1 বছর হিসাবে পাচ্ছে, অতএব সেই রোগীকে ক্লোপিডোগ্রেল অ্যাসপিরিনের সাথে যোগ করে দিতে হবে। এবং কোন রোগীর যদি পিসিআই করা থাকে, সে কিন্তু প্লাসিগ্রেল অথবা টিকাগ্রেল যেটাই থাকুক না কেন, সে সেটা তার পাবে। নতুন যে মানে ইনফরমেশন, সেটা হলো রিভারক্সাবান। রিভারক্সাবান পাবে 2.5 মিলিগ্রাম বিআইডি ডোজে পাবে, পোস্ট এমআই পেশেন্ট মোর দেন 1 ইয়ার্স এ পাইতে পারে, অথবা মাল্টিভেসেল করোনারি আর্টারি ডিজিজ যদি থাকে। এই ইনফরমেশনটা আমাদের কাছে নতুন। আমরা এই নতুন ইনফরমেশনটা, যদিও এটা মানে 2 বছরের উপরে হয়ে গেছে আর সব জায়গায় আসছে, কিন্তু আমরা যেহেতু আজকে মানে এইখানে লেকচারে বলতেছি, সেই জন্য এটা আপনাদের কাছে নতুন মানে আসছে। এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এটা, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের না পড়লেও চলবে। রিভারক্সাবান 2.5 মিলিগ্রাম 1 বছরের মতো পোস্ট এমআই পেশেন্টে দিতে পারবেন। এবং যদি ইভেন্ট প্রিভেনশনের জন্য আমরা যদি মানে চিন্তা করি, তাহলে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম এবং ফলোইং স্ট্যান্টিং আমরা যেটা জানি 1 বছর পর্যন্ত দিতে হবে। এবং ক্লোপিডোগ্রেল আমরা আগে জানি, যদি পিসিআই করি 600 মিলিগ্রাম, পিসিআই না করলে 300 মিলিগ্রাম করে আমরা এটা দিতে পারবো, এবং প্রেফারেবলি 1 বছর পর্যন্ত কনসিডার করতে হবে। অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি প্যাসিগ্রেল, ট্রাকিগ্রেল ওইভাবেই দেওয়া আছে। আর অ্যান্টিথ্রম্বোটিক ইন পেশেন্ট উইথ সিসিএস, ক্রনিক করোনারি সিনড্রোম এন্ড এট্রিয়াল ফিব্রিলেশন। যদি এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তাহলে তো যে মানে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে আমাদের দিতে হবে। সেই ক্ষেত্রে যদি ভালভুলার মানে এট্রিয়াল ফিব্রিলেশন হয় অথবা প্রস্থেটিক ভালভ থাকে, সেক্ষেত্রে হলো আপনি মানে ওয়ারফেরিন আপনার ইউজ করতে হবে। এই দুইটা বাদে যদি থাকে, তাহলে মানে যে নিউয়ার যে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ আছে, ভিটামিন নন ডিপেন্ডেন্ট, সেইগুলো দিতে পারবেন। আচ্ছা, when a oral anticoagulation is initiated in patient with a who is eligible for a NOC is recommended if reference to vitamin K dependent anticoagulant.
নক হলো যে নন ভিটামিন কে ডিপেন্ডেন্ট মানে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। এটা যদি মানে ইন্ডিকেশন থাকে, এমন দুইটা জিনিসই যদি না থাকে, ভালভুলার এবং প্রস্থেটিক ভালভ, এই দুইটা যদি না থাকে যে কোনো ইয়েতে আপনি নক্স মানে নিউয়ার ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট আপনি দিবেন। কিন্তু যদি এই দুইটা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওয়ারফেরিন বা ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টিবায়োটিক দিবেন। এবং লং টার্ম ওরাল অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি is recommended in patient with AF with CES score more than 2 in male and 3 in females. এটা একটু নতুন। আগে বলা হতো যে এক যদি CES স্কোর হয় তাহলে সেক্ষেত্রে লাগবে না, একের উপরে হলে আপনি অ্যাসপিরিন দিতে পারতেন, 2 এর উপরে হলে আপনি ডেফিনেটলি অ্যান্টিকোয়াগুলেশন শুরু করতে পারতেন। এখন এই 2 এর উপরের থেকে এটা ভাগ করা হয়েছে সেক্সের হিসাবে, যে 2 অথবা 2 এর বেশি হলে মেইলে এবং ফিমেলের হলে 3 বা 3 এর বেশি হলে ফিমেলে শুরু করতে হবে। এর নিচে কেয়ারফুল অবজারভেশনই যথেষ্ট। লং টার্ম অ্যান্টিকোয়াগুলেন্ট কিভাবে দিবেন এগুলা বিশদভাবে এখানে লেখা আছে। এবং অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি ইন পোস্ট পিসিআই পেশেন্ট উইথ এফ এন্ড আনাদার ইন্ডিকেশন, যদি অন্য কোনো ক্ষেত্রে লাগে সেই ক্ষেত্রে একই রকম মানে দেওয়া আছে। এবং অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি পোস্ট পিসিআই এন্ড এফ একটু জটিল, আমরা ছেড়ে যাই এটাকে। এবং অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি ইন পোস্ট পিসিআই পেশেন্ট উইথ এফ এন্ড আনাদার ইন্ডিকেশন অফ এ, এই ক্ষেত্রে ওই যে ট্রিপল ডাবল এবং কতদিন মানে পাবে, যদি এটা ব্লিডিং রিস্ক হিসাব করে দিতে হবে। কোন কোন ক্ষেত্রে 1 মাস, কোন কোন ক্ষেত্রে 1 সপ্তাহের বেশি এইগুলো নিয়ে আসতে হবে। Antithrombotic therapy in post PCI patient AF and another indication. Dual therapy with oral anticoagulation and another ticagrelor or prasugrel may be considered as an alternative to triple therapy with oral anticoagulant, aspirin and clopidogrel in patients with moderate to high risk thrombosis, irrespective of the type of the stent. যে জিনিসটা করবেন না সেটা হইতেছে use of ticagrel or prasugrel is not recommended as a part of triple antitherapy with aspirin and oral anticoagulant. আমি যদি কখনো মানে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট এবং অ্যাসপিরিন দেই সেক্ষেত্রে থার্ড যদি ড্রাগ চয়েস করি সেক্ষেত্রে টিকাগ্রেল অথবা প্রাসুগ্রেলকে আনতে পারবো না। এটা হলো মানে ইন্ডিকেশন। এবং সমস্ত ড্রাগের সাথে একটা করে মানে প্রোটিন পাম্প ইনহিবিটর যোগ করে দিতে পারবেন, যেহেতু আমরা অ্যাসপিরিন এবং ডুয়েল প্লেটলেট দিতেছি, মানে ক্লোপিডোগ্রেল অথবা টিকাগ্রেল দিতেছি এটার সাথে। এবং লিপিড লোয়ারিং ড্রাগ, মানে যদি আপনি ডায়াগনোসিস হয় যে এটা ক্রনিক মানে স্টেবল এনজাইনা chronic coronary syndrome, তাহলে statin is recommended in all patients with acute মানে chronic coronary syndrome. If the patient's goal is not achieved with maximum tolerated dose of a statin, the combination of ezetimibe is recommended. And if আপনি প্রথমে স্ট্যাটিন দিবেন এবং হাই ডোজে স্ট্যাটিন দিবেন, যদি স্ট্যাটিনে কন্ট্রোল না হয় তাহলে আপনি ইজিটামাইড শুরু করবেন। ইজিটামাইড এবং স্ট্যাটিন একত্রে দিবেন এবং এরপরও যদি কন্ট্রোল না হয় তাহলে PCSK9 ইনহিবিটর আছে একটা মলিকুলার অ্যান্টিবডি, সেটা এই দুইটার সাথে যোগ করে দেওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায় না, অতএব দরকার নেই। আর এসি ইনহিবিটর আমরা মানে যদিও এটা অ্যান্টি এনজিনাল ড্রাগ হিসাবে সরাসরি না, কিন্তু এসি ইনহিবিটর অথবা এআরবি ইজ এ মানে রিকমেন্ডেড ইফ patient have a indication, other indication, that's for heart failure, hypertension or diabetes. এই সমস্ত জিনিসগুলো যদি থাকে তাহলে এসি ইনহিবিটর অথবা এআরবি যোগ করতে হবে। And ACE inhibitor should be considered in chronic coronary syndrome at a high risk for cardiovascular events. কিছু নাই আপনার মানে হার্টের অসুখ নাই, প্রেশার নাই, ডায়াবেটিস নাই, হার্ট ফেলিওর নাই, কিন্তু এই সমস্ত রোগীর ক্রনিক করোনারি সিনড্রোম আছে, সেই রোগীকেও আপনি মানে এট ভেরি হাই রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ইভেন্টস যদি থাকে সেক্ষেত্রে আপনি এসি ইনহিবিটর যোগ করতে পারবেন। এটা ইউরোপাট্রাল দিয়া মানে এই করছে, কভারসিল জাতীয় যে ঔষধটা আছে মানে পেরিন্টোপ্রিল, সেই পেরিন্টোপ্রিলে কভারসিলে মানে এসি মানে এসি ইনহিবিটর হিসাবে এর মানে এনজাইনাল ইফেক্টে মানে মর্টালিটি এবং মরবিডিটি বেনিফিট নিয়ে আসছিল, সেই জন্য এটা 2004 সাল থেকে এই ট্রিটমেন্টের সাথে সংযুক্ত আছে।
বিটা ব্লকার তো আমরা ফার্স্ট লাইন ড্রাগ হিসাবেও দিয়ে দিয়েছি, এখানে ইভেন্ট প্রিভেনশনের জন্য বিটা ব্লকারকে দেওয়া হয়েছে। এবং অন্য ক্ষেত্রে যদি এসটিএমআই বা অন্য ট্রিটমেন্টের জন্য বিটা ব্লকার লাগে তাহলে সেক্ষেত্রে এটা এমনি পাবে এটার সাথে। Beta blocker are recommended in patient with LV dysfunction or systolic heart failure. এখন আমরা মানে মোটামুটি ভাবে সামারাইজ যদি করি তাহলে আমরা অ্যাসপিরিন মানে লো ডোজে আমরা দেব, যেহেতু তার দিলে তার এমআই এবং কার্ডিওভাস্কুলার রিস্ক কমবে। ক্লোপিডোগ্রেল আপনারা দেখছেন একটা অল্টারনেটিভ হিসাবে ক্লোপিডোগ্রেল আমরা দিতে পারবো। অ্যান্টি এনজাইনাল ড্রাগের ভিতরে আমরা যে সমস্ত ইউজ করছি সেটার ভিতরে প্রথম তিনটা আপনারা জানেন, নাইট্রেটস, বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। পরের দুইটা যেটা আসে পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর এবং ফানি চ্যানেল অ্যান্টাগনিস্ট, এটা সেকেন্ড লাইন ড্রাগ হিসাবে এই দুইটা আছে। ফার্স্ট লাইন ড্রাগ ফেল করলে সেকেন্ড লাইন ড্রাগ দুইটা দেবেন। আর স্যাররা পরীক্ষার সময় আন্ডার গ্রাজুয়েটদের জন্য বলছি, পরীক্ষার সময় জিজ্ঞাসা করে কি কি অ্যান্টি এনজাইনাল ড্রাগ আছে। এই 5টা অ্যান্টি এনজাইনাল ড্রাগ আপনার ডেভিডসনে আছে, সেখান থেকে এই 5টার নাম আপনি একটু জেনে রাখবেন। এবং আমরা নাইট্রেটস এর আগে বলছি যে নাইট্রেটস কিভাবে কাজ করে, পিরিলোড কমায়, আফটার লোড কমায় এবং করোনারি ভ্যাসোডাইলেটেশন করে। এই তিন ভাবে সে মানে হার্টের অক্সিজেন কনজাম্পশন কম রেখেই সে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াইতে পারে। এবং রুটিন ইউজ করার দরকার নাই। প্রোফাইলেকটিক জিটিএন মে বি গিভেন before taking exercise that is liable to provoke symptoms. আপনি মনে করেন একতলা থেকে দুইতলা উঠবেন, উঠলেই আপনার শ্বাসকষ্ট হবে অথবা হবে, সেই ক্ষেত্রে আপনি জিটিএন আগে থেকে ইউজ করে আপনি এটা উঠতে পারেন। এবং সাবলিঙ্গুয়াল গ্লাইসিটাইড রিলিভস একুট এনজাইনাল অ্যাটাক উইদিন 2 to 3 মিনিটস এর মধ্যে। তো যখনই আপনার এরকম চেস্ট পেইন হবে তখনই আপনি একটা জিটিএন স্প্রে নিতে পারবেন। কিন্তু সাবধান থাকবেন জিটিএন স্প্রে নেওয়ার জন্য। জিটিএন স্প্রে নিলে আপনার প্রোফাউন্ড হাইপারটেনশন হয়ে যেতে পারে, রোগী ব্লাড প্রেশার কমে যায়, হঠাৎ করে পড়ে যেতে পারে। এই জন্য প্রেফারেবলি এই জিটিএন নেওয়ার সময় বসে নেবেন এবং যদি ভালো হয় তবে একটা মানে ভালো জায়গায় শুয়ে নিতে পারলে আরো ভালো। এবং কন্টিনিউয়াস নাইট্রেট থেরাপি মানে ফার্মাকোলজিক্যাল টলারেন্স তৈরি করে, এই জন্য এটা 6 থেকে 8 ঘন্টা হিসাবে আপনার নাইট্রেট মানে টাইম দিবেন। এখন একটা ডিবেট আছে যে আমি কখন নাইট্রেট দিব, সকালে না দুপুরে, না সকালে আর রাতে। এটা নির্ভর করবে ক্লিনিক্যাল সিচুয়েশনের উপরে। আপনার মানে রোগী রাত্রে ঘুমিয়ে থাকে, তা রোগীর রাত্রে ঘুমিয়ে থাকে, রাত্রে চেস্ট পেইন হওয়ার সম্ভাবনা কম। সেই রকম ক্ষেত্রে রোগীর সকালে এবং দুপুরে দিলে রাত্রে এটা নাইট্রেট ফ্রি থাকতে পারে। কিন্তু যে সমস্ত রোগীর নাইট্রেট মানে ব্যথা হয় রাতে, সে সমস্ত রোগীর সব মানে রাতে এবং সকালে দিবেন, দুপুরটা নাইট্রেট ফ্রি অবস্থায় রাখবেন। তো কখন দিবেন, অনেকে ভুল বলে গায়ে যে তুমি দিছো ভুল, আবার তুমি দিছো ভুল, এই হিসাব করে তুমি সকালে আর দুপুরে দিছো ভুল হয়েছে, ও বলবে তুমি সকালে আর রাতে দিছো ভুল হয়েছে। না, আপনি যেটা দিচ্ছেন সেটাই ঠিক আছে। আপনি প্রাইমারি ফিজিশিয়ান, আপনি যেভাবে রোগীকে ইভ্যালুয়েট করবেন, যেভাবে রোগী দেখতে পারতেছেন অন্য কেউ কিন্তু দেখতে পারতেছে না, সে শুধু আপনার কাজের সমালোচনা করতে পারবে। কারণ রোগীর সিচুয়েশনের উপরে আপনি দিবেন, এটা একটা ট্রিক্স আছে এবং ট্র্যাপ আছে, সেটুকু আমরা এখান থেকে আপনাকে উল্লেখ করে বলে দিলাম। এই যে সাবলিঙ্গুয়াল নাইট্রেট যেগুলো আছে, এখন আইসোসরবেট ডাইনাইট্রেট আর ইউজ হয় না, আইসোসরবেট মনোনাইট্রেট মানে আছে, সেটাও ইউজ হয় না। এখন আইসোসরবেট ট্রাইনাইট্রেট যেটা আছে সেটা ইউজ হয়, নিটোকার্ড বা নাইট্রোমিন রিটার্ড হিসাবে আছে এটা। আমরা জানি বিটা ব্লকার মানে অ্যান্টি এনজাইনাল ড্রাগ, সে ফোর্স অফ কন্ট্রাকশন কমায় এবং হার্ট রেট কমায়, লো অক্সিজেনে বা হার্টকে কাজ করতে সাহায্য করে। কিন্তু তার কন্ট্রাইন্ডিকেশনের ভিতরে সে ব্রঙ্কোস্পাজম করতে পারে অ্যাজমার পেশেন্টদের। অতএব সেই সমস্ত ক্ষেত্রে অ্যাজমা যাদের আছে একটু কেয়ারফুলি থাকবেন, বিটা ব্লকার দিবেন। এবং বিটা ব্লকার কখনো দিয়ে অ্যাব্রাপ্টলি উইথড্র করবেন না, কারণ বিটা ব্লকার অ্যাব্রাপ্টলি উইথড্র করলে মানে রিভার্স ইফেক্ট হয় এবং এনজাইনা বাড়তে থাকে এবং সেই ক্ষেত্রে হার্ট ফেলিওর ডেভেলপ করে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কখনো ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে এনজাইনা আসবে না। ফার্স্ট লাইন বিটা ব্লকার দেওয়ার পরে অথবা বিটা ব্লকার যদি একা কাজ না করে তখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অথবা ফার্স্ট লাইনে আসবে তখনই যখন বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড থাকবে। এবং মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের একটা খেয়াল রাখতে হবে, এটা হার্ট ফেলিওর করতে পারে। অতএব কোন রোগীর যদি ইনজেকশন ফ্যাকশন 40 এর নিচে থাকে তাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যাবে না। এবং ওই পায়ে ইডিমা হয় সেটাও একটু খেয়াল রাখতে হবে।
অ্যামলোডিপিনের ভিতরে নিপিডিপিন এবং যে এই সমস্ত ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো আছে এগুলো ডোজের দেখা আছে। এখন হলো পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর, যেটা নিকোরান্ডিল আছে। নিকোরান্ডিল এটা আমরা সেকেন্ড লাইন ড্রাগ হিসাবে আমরা দিতে পারি। এটা মানে আর্টারিয়াল এবং ভেনাস ডাইলেটেশন করে, জাস্ট লাইক নাইট্রেট। হ্যাঁ, নাইট্রেটের মতো কাজ করে, কিন্তু এটার কোনো নাইট্রেট টলারেন্স হয় না। এটা হলো তার অ্যাডভান্টেজ। সেই জন্য এটা মানে পটাশিয়াম চ্যানেল মানে হিসাবে যদিও একইভাবে কাজ করে, এই যে সাইনার্জিস্টিক এফেক্ট হিসাবে কাজ করবে। ফানি চ্যানেল ব্লকার, এটা হলো মানে ইভাব্রাডিন, এটা দেওয়া যেতে পারে এবং এটা যদি হার্ট রেট বেশি থাকে তাহলে সেটা হার্ট রেট কমাইতে সাহায্য করবে। এটা এসএনওডির উপরে কাজ করে হার্ট রেট কমায় এবং ব্র্যাডিকার্ডিয়া করে। মানে কন্ট্রাইন্ডিকেশন, প্রেগনেন্সিতে একটা কন্ট্রাইন্ডিকেশন আছে, আর হার্ট রেট যদি 70 এর নিচে থাকে তাহলে এটা আপনি দিতে পারবেন না। এই দুইটা ক্ষেত্রে বাদ রেখে ফানি চ্যানেল ব্লকার আপনি যোগ করতে পারবেন হার্ট রেট বেশি থাকলে, এবং হার্ট ফেলিওর থাকলেও এটা যোগ করা যাবে। আপনার এনজাইনাল সিম্পটম ফার্স্ট লাইনে কমলো না, সেকেন্ড লাইনে হার্ট রেট খুব বেশি আছে, এটা দিলে ভালো কাজ করবে, এবং এর সাথে যদি হার্ট ফেলিওর থাকে ডেফিনেটলি ভালো কাজ করবে। আমরা ট্রিটমেন্ট প্ল্যান যেটা আগে থেকে আমরা মানে বলছি যে যদি সামারি করি আমরা, তাহলে ট্রিটমেন্ট প্ল্যানে কি করবো আমরা? একদিক থেকে আমরা এনজাইনার ট্রিটমেন্ট কন্ট্রোল করার জন্য মানে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নাইট্রেটস, তারপরে হলো সেকেন্ড লাইনের ড্রাগ নিকোরান্ডিল, ভেনোলাজিন, ইভাব্রাডিন, এগুলো যোগ করব। আর আরেক দিক থেকে হলো আমরা ইভেন্ট প্রিভেনশনের জন্য হেলথ এডুকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, অ্যাসপিরিন অথবা ক্লোপিডোগ্রেন, এরপরে আমরা এসি ইনহিবিটর এবং অথবা ইআরবি এবং স্ট্যাটিন যোগ করব। এইগুলো দেওয়ার পরে যদি আমাদের ট্রিটমেন্ট ভালো না হয়, আমরা আগে বলছিলাম ম্যাক্সিমাম মানে টলারেটেড ডোজে যদি না হয়, তারপরে এনজিওগ্রাম করে আমরা পরবর্তী চিকিৎসা ঠিক করব। ইনভেসিভ ট্রিটমেন্টের ভিতরে দুইটা জিনিস আছে, আইদার এনজিওগ্রাম মানে করার পরে ডিসিশন আসবে যে তোমার রক্তনালীতে অনেকগুলো ব্লক আছে, তোমার বাইপাস করতে হবে, তোমার একটা বা দুইটা ব্লক আছে, তোমার রিং লাগাইতে হবে। এখন বাইপাস না রিং লাগাইতে হবে সেটা করোনারি আর্টারির উপরে নির্ভর করবে, রোগীর বয়স, রোগীর মানে কোমরবিড কন্ডিশন এবং রোগীর হেলথের কন্ডিশনের উপর নির্ভর করবে। যদি এলবি ডিসফাংশন থাকে, ডায়াবেটিস থাকে, এবং তাহলে সেক্ষেত্রে মানে বাইপাস করাটা মানে ভালো। যত ধরনের ডাটা আছে সে সমস্ত ডাটায় একাধিক ব্লক বাই এলবি ডিসফাংশন এবং ডায়াবেটিস থাকলে সিবিজি ভালো, বাইপাস ভালো। কিন্তু পেশেন্টের চয়েসের ব্যাপার আছে, আমি বুক কাটবো না, সেক্ষেত্রে পেশেন্টের চয়েস যে কোনো সময় হতে পারে। ডিসিশনটা ভেরি করবে, একজন মানে ফিজিশিয়ান বলবে যে তুমি বাইপাস করো, আরেকজনের কাছে গেলে বলবে তুমি রিং লাগাও। এটা ভেরি করবে অ্যাকর্ডিং টু মানে সেন্টার, অ্যাকর্ডিং টু এক্সপেরিয়েন্স। অনেক এক্সপেরিয়েন্স লোকে খুব মানে জটিল বা মানে 3-4টা ব্লকও করতে পারে। আমি এমনও দেখছি যে একজন রোগীর গায়ে 9টা মানে রিং লাগানো আছে, তো সাধারণ অর্থে আমরা বলবো যে 3টা হইলেই তারা বাইপাস করেন, কিন্তু 3টে পর্যন্ত সে মানে লাগাচ্ছে। আমাদের মানে দেশেও এরকম অনেক মানে লোক আছেন যারা মানে 7টা 8টা করে রিং লাগানো আছে। তো মানে PCI মানে percutaneous coronary intervention with stenting provides the effective treatment, and PCI is often used as a palliative therapy for patient with recurrent angina. Coronary surgery is preferred option with triple vessel disease, with left main disease, with LV dysfunction. And at a long-term complication of PCI is re-stenosis. সবচেয়ে ভালো সমস্যা হতেছে রিং লাগাইলেন কিন্তু রিং গুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 5 থেকে 10% মধ্যে ভালো রিং গুলো বন্ধ হয়, কিন্তু যেগুলো একটু কম দামি রিং সেগুলো প্রায় 30 থেকে 50% বন্ধ হতে পারে। এবং 6 মাসের মধ্যে এগুলো বন্ধ হয়। এই জন্য ড্রাগ ইলুডিং স্টেন্ট যেগুলো আছে সেটা রি-স্টেনোসিস প্রিভেন্ট করার সম্ভাবনা থাকে। এবং করোনারি বাইপাস যদি অনেকগুলো ব্লক থাকে তারপরে এগুলো করা যায়, এবং সেই ক্ষেত্রে ইন্টারনাল মেমোরি আর্টারি, রেডিয়াল আর্টারি এগুলো নিয়ে মধ্যে গ্রাফট লাগাই দেওয়া যায়। Aspirin and clopidogrel both improve the graft patency, and on the other hand they should be prescribed independently if tolerated. Intensive blood lowering therapy shows the slow progression of the disease in a native coronary artery and bypass graft and reduce the clinical cardiovascular events. Bypass করলেও তার অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল এবং স্ট্যাটিন এগুলো দিতে হবে।
কিন্তু যদি আপনি স্মোকিং কন্টিনিউ করেন তাহলে আপনার মানে অবস্থা খারাপ হবে। সেই জন্য স্মোকিং আপনার বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। CABG improves, মানে bypass improves the survival in patient with symptomatic patient with left main stem stenosis or triple vessel disease, 2 or 3 vessels involving the proximal coronary artery disease. আমরা বলছিলাম যে 2 বা 3টা ব্লক যদি থাকে, লেফট মেইন করোনারি আর্টারিতে ব্লক থাকে, প্রক্সিমাল আর্টারিতে ব্লক থাকে, দ্য বাইপাস প্রেফারেবল। কিন্তু অনেক সেন্টারে বাইপাস না করে আপনার মানে করতে পারবে। এটা আপনারা আবারও বলতেছি যেটা এটা অপারেটরি এক্সপেরিয়েন্সের উপরে এবং ওই সেন্টারের এক্সপেরিয়েন্স এবং রোগীর চাহিদার উপরে নির্ভর করবে। Improvement in survival is most marked in those with impaired left ventricular function or positive stress test prior to surgery. আমরা প্রায় শেষ পর্যায়ের দিকে আসছি। যদি আপনারা জিজ্ঞাসা করা হয় যে কোনটা ভালো, বাইপাস ভালো না মানে CABG ভালো, সে তুলনায় আপনি যদি দেখেন বাইপাসে মানে অনেকদিন হাসপাতালে থাকতে হয়, 8 থেকে 10 দিন বুকের উপরে একটা কাটা দাগ থাকে এবং এইটা মানে তার হলো অসুবিধা। সুবিধার মধ্যে হলো এটা কমপ্লিট রিভাস্কুলারাইজেশন করা যায় এবং যদি পেশেন্টের এলভি ডিসফাংশন থাকে, ডায়াবেটিস থাকে, সেই ক্ষেত্রে রোগীর ইমপ্রুভমেন্ট ভালো থাকে। আর যদি PCI মানে করেন তাহলে সবচেয়ে বেনিফিট হলো রোগীতে হাসপাতালে থাকার সম্ভাবনা খুবই কম, 2 থেকে 3 দিনের মধ্যে হাসপাতালে থেকে চলে যেতে পারে এবং এখানে মায়োকার্ডিয়াল ইনফাকশন বা পরবর্তী কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেক ক্ষেত্রে মানে 3 দিনের ডে টু ডে প্রসিডিউরও আছে, আর সকালে আসছে ভর্তি হয়েছে, আপনার PCI করে দিয়েছে, বিকেল বেলা রোগী বিদায় নিয়ে চলে গেছে, এরকম হয়। এবং রিপিট রিভাস্কুলারাইজেশনের সম্ভাবনা এখানে একটু বেশি থাকে কিন্তু বাইপাসে কম থাকে। এই হলো মানে তারপরও এই দুইটার ভিতরে মানে তুলনা যদি করেন তাহলে PCI বেটার অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল সেটিং এ। আর সবটাই মানে অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল সেটিংস লাগবে কোন ইন্ডিকেশনে আমরা করতেছি। বাইপাসের ইন্ডিকেশনে PCI করলে আপনার লাভ হবে না, আর PCI ইন্ডিকেশনে যদি আপনি বাইপাস করেন লাভ হবে, তার চেয়ে হলো কষ্টটা, মরবিডিটি, মর্টালিটির এই রিস্কটা বাড়বে। এখন এই যে প্রগনোসিস গুলো ডিপেন্ড করে কতগুলো আন্ডারলাইং কন্ডিশনের উপরে, এবং এটা সিমটমস কখনোই একটা গাইড করে না যে এই প্রগনোসিসের জন্য, এটা পুয়ার গাইড থাকে। এবং 5 years mortality with severe angina is nearly double that with mild symptoms. যদিও এটা পুয়ার মানে গাইড করে। এক্সারসাইজ টেস্টিং and other form of testing are much more powerful predictor of mortality. Prognosis of CAD is related to the number of the vessel disease involved and the LV dysfunction. কতগুলো ভেসেলে ইনভলভ করছে এবং কত এলভি ডিসফাংশন আছে সেটার উপরে নির্ভর করবে। সিঙ্গেল ভেসেলে যে ধরনের আপনার প্রগনোসিস থাকবে, ট্রিপল ভেসেলের সেই প্রগনোসিস সেটা ডেফিনেটলি খারাপ থাকবে, এবং এলভি ডিসফাংশন যদি থাকে 30% এর নিচে ইজেকশন ফ্র্যাকশন থাকে সেগুলোর খারাপ থাকবে। যে সমস্ত পেশেন্টের এলভি ফাংশন ভালো, ব্লক একটা, তাদের প্রগনোসিস ডেফিনেটলি ভালো, আপনি আইদার PCI করেন অথবা CABG করেন। So a spontaneous symptomatic improvement due to development of collateral vessel is common. অনেক ক্ষেত্রে দেখবেন যে মানে রোগী বলবে যে স্যার আমি তো মানে বাইপাসও করি নাই, রিংও করি নাই, আল্লাহর রহমতে আমি ঔষধপত্র ঠিকঠাক মতো খাইছি, আপনারা যে ব্যায়াম করতে বলছেন সেগুলো করছি, আমি মানে ফ্যাটি ফুড অ্যাভয়েড করছি, ধূমপান বাদ দিছি, ডায়াবেটিস কন্ট্রোল করছি, হাঁটাহাঁটি করছি, স্যার আমি এখন ভালো আছি। তার এক্সপ্লেনেশন একটাই, স্যার কোলাটারাল ডেভেলপ করছে। তো এইরকম ক্ষেত্রেও যদি আল্লাহ চায় তাহলে ভালো করতে পারেন, কোলাটারাল ডেভেলপ করতে পারেন যদি আপনি টাইট কন্ট্রোলে রাখেন আপনার ডিজিট গুলো, ব্লাড প্রেশার, সুগার, BMI। সো আমরা যদি এজ এ হোল সামারি করি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ক্রনিক করোনারি সিনড্রোম একটা স্টেবল অ্যানাটমিক্যাল অ্যাথেরোস্ক্লেরোটিক এন্ড অর ফাংশনাল অল্টারেশন অফ দি এপিকার্ডিয়াল ভেসেলস এন্ড মাইক্রোসার্কুলেশন, এইরকম একটা মানে প্যাথোজেনেসিস থাকে স্টেবল করোনারি আর্টারি। এবং এটা মোস্টলি আমরা বলছিলাম যদি ন্যাচারাল হিস্ট্রি আমরা দেখি যে এটা যে লং ডিউরেবল টাইম থাকবে, এটা অ্যাসিমটোমেটিক থাকতে পারে, এটা এবং স্টেবল থাকতে পারে, যদি না মানে মাঝে মাঝে এটা ইন্টারাপ্ট করে একুট করোনারি সিনড্রোম দিয়ে, যদি প্লাক রাপচার অথবা ইমোশন বা ইরোশন যদি না,
সেটা কেন হবে? রাপচার ইরিটেশন যদি সে লাইফস্টাইল মডিফিকেশন না করে, ঔষধ ঠিক মতো না খায় এবং মানে যদি এবং রিস্ক ফ্যাক্টর গুলো যদি মডুলেশন না করে, যেন স্মোকিং করলো, হেভি ফুড অথবা রিচ ফুড সবসময় সে খাইতে থাকলো, এক্সারসাইজ করলো না, ওষুধপত্র খাইলো না, প্রেশার আনকন্ট্রোল, ডায়াবেটিস আনকন্ট্রোল, এই রোগের স্টেবল করোনারি আর্টারি যে কোনো সময় আনস্টেবল হয়ে যাবে। ইটস ন্যাচারাল এটা যায়। এবং মেকানিজম যদি আমরা চিন্তা করি, এটা ফিক্সড অথবা ডাইনামিক স্টেনোসিস অফ দি এপিকার্ডিয়াল করোনারি আর্টারি ম্যাক্সিমাম টাইমে ফিক্সড থাকে এবং এর সাথে ডাইনামিক এর সাথে আদারওয়াইজ স্পাজম অথবা মাইক্রোভাস্কুলার ইনজুরি, প্লেটিলেট এবং কোয়াগুলেশন ডিসফাংশন। আপনি ওই যে যদি সার্কেলটার কথা মনে রাখেন, সার্কেলটার মধ্যে আমরা দেখাইছিলাম যে মাইক্রোভাস্কুলার এনজাইনা একদিকে, স্টেবল এনজাইনা আরেকদিকে, স্পাসমোটিক এনজাইনা থাকে। আর ফোকাল এন্ড ডিফিউজ এপিকার্ডিয়াল স্পাজম এটার সাথে যুক্ত। আর এই মানে মেকানিজমটা একটা এবং একাধিক মেকানিজম এটার সাথে যোগ হতে পারে। তাহলে ফিক্সড অবস্ট্রাকশন, মানে ভাস্কুলার ডিসফাংশন অথবা ফোকাল এবং স্পাজম এগুলো হইতে পারে। এবং ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা বলছিলাম যে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, যখন হাঁটা শুরু করে তখন ব্যথা হয়, যখন দাঁড়ায় যায় ব্যথা কমে অথবা সাবলিঙ্গুয়াল নাইট্রেটস, এইরকম একটা সিচুয়েশন যদি থাকে তখন আমরা তাকে বলছিলাম যে এটা টিপিক্যাল অ্যাঞ্জাইনা এবং এটা ইফোর্ট অ্যাঞ্জাইনা থাকে। আর কতগুলোর কথা বলছিলাম আমরা যে নর্মাল এই থাকা সত্ত্বেও, এনজিওগ্রাম নর্মাল থাকা সত্ত্বেও তার চেস্ট পেইন থাকবে। আরেকটা গ্রুপের বলছিলাম সিনড্রোম এক্স, তার অ্যাঞ্জাইনা আছে, ইজিটি করছি পজিটিভ কিন্তু এনজিওগ্রাম নর্মাল আছে। এবং মানে অ্যাসিম্পটোমেটিক মানে থাকতে পারে, সেটা হতেছে বিকজ অফ দি ল্যাক অফ ইসকেমিয়া অর এলভি ডিসফাংশন, ডিসপাইট ইসকেমিয়া অর এলভি ডিসফাংশন। যদিও তার ইসকেমিয়া আছে এবং ডিসফাংশন আছে, যদি রোগীটা যদি রেস্টে থাকে তাহলে এটা অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। কিন্তু দীর্ঘদিন এরকম যদি ইসকেমিয়া মানে পারসিস্ট করতে থাকে এবং অনেক সময় রোগীর সিমটম প্রডিউস করে, অনেক সময় প্রডিউস করে না, কিন্তু আলটিমেটলি এলভি ডিসফাংশন ডেভেলপ করে রোগী মানে কার্ডিওমায়োপ্যাথির দিকে চলে যায়। তো আমরা যদি কনক্লুশনে বলি, তাহলে আমরা কনক্লুশনে বলবো যে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা it's a part of chronic coronary syndrome that includes the spasmodic angina and variant angina, other form of angina. Together, this constitutes the 6 varieties constitutes the chronic coronary syndrome. It is a stable coronary artery disease and is a symptoms but not a disease. এটা স্টেবল অ্যাঞ্জাইনার একটা মানে সিমটম, কিন্তু ডিজিজ না। এবং এটা ডায়াগনোসিস করা যায় মানে ফ্রম হিস্ট্রি, একুরেটলি আপনি হিস্ট্রি থেকে ডায়াগনোসিস করতে পারেন। আমি যেমন কিছুটা আগে বলতেছিলাম যে রোগীটা হাঁটলি ব্যথা হবে, দাঁড়াইলে কমে যাবে, রেস্টে থাকবে না, এইরকম একটা হিস্ট্রি দেখবে। এবং কোনো সাধারণত যদি আন্ডারলাইন কোনো কজ না থাকে, কোনো ধরনের মানে সাইন পাওয়া যায় না, শুধু ল্যাভাইন সাইন ছাড়া, বুকের উপরে হাড়টা স্পাজম দিয়ে স্কুইজ করে দিয়ে সে সামনের দিকে ঝুঁকে থাকবে, এটাকে ল্যাভাইন সাইন বলে। এটা আপনি বলতে পারেন যে স্যার আমরা কি কখনো অন্য কিছু পাবো না? অন্য কিছু পাওয়া যাইতে পারে, সেটা নির্ভর করবে আন্ডারলাইন কজের উপরে। মনে করেন ভালভুলার হার্ট ডিজিজ আছে অথবা তার কার্ডিওমায়োপ্যাথি আছে, তার জন্য তার অন্য কোনো সমস্যা পাওয়া যাবে, কিন্তু নরমালি মানে ল্যাভাইন সাইন ছাড়া আর কিছু পাওয়া যাবে না। মেইন ট্রিটমেন্ট ডিপেন্ডস অফ দ্য আন্ডারলাইং কজ, আন্ডারলাইং যে কজের জন্য তার এইটা হতেছে সেটা যদি আপনি তার এক্সপ্লেনেশন করতে পারেন, বুঝাইতে পারেন, তাইলেই হবে। প্রগনোসিস ডিপেন্ডস অন দি নাম্বার অফ দি ভেসেল ইনভলভমেন্ট, একটা, দুইটা, তিনটা, অথবা এলভি ফাংশনের উপর এবং মাল্টিপল কোমরবিডিটিসের উপরে। তো কোন রোগীর প্রগনোসিস কতটুকু ভালো থাকবে সেটা নির্ভর করবে এই তিনটা ফ্যাক্টরের উপরে। এটা বলেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। তো আমরা দুইটা ক্লাসের ভিতরে ক্রনিক করোনারি সিনড্রোমের যে নতুন ট্রিটমেন্ট প্রোটোকল এবং সামান্য যে পরিবর্তন সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এটা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা আগে বলা হতো, পরে স্টেবল করোনারি আর্টারি ডিজিজ বলা হতো, এখন এই নতুন কনসেপ্টে এটা ক্রনিক করোনারি সিনড্রোম হিসাবে বর্ণনা করছে। তার ভিতরে স্টেবল করোনারি আর্টারি ডিজিজের সাথে ভ্যাসোস্পাস্টমি মানে প্লাস্টিক এবং মাইক্রোভাস্কুলার অ্যাঞ্জাইনা সবগুলোকে একত্রে করে এখানে বর্ণনা করা হয়েছে। এরপরে যে সমস্ত কোমরবিড কন্ডিশন গুলো আছে, মনে করেন ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ফেইলিওর,
এবং মানে এই অ্যাজমা এই সমস্ত জিনিসগুলো যদি এই ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনার সাথে থাকে অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড প্রোটোকল অথবা যে গাইডলাইন যেভাবে আছে সেই অনুসারে তার চিকিৎসা চলতে থাকবে বা চিকিৎসা চলবে, এটার কোনো ধরনের বাধা নাই। স্পেসিফিক্যালি যে হার্ট ফেইলিউরের চিকিৎসার ক্ষেত্রে নতুন মানে যে সমস্ত জিনিসগুলো আছে তা হলো একটা হলো যে ইসকেমিক হার্ট ডিজিজ যদি আমি চিকিৎসা করতে পারি, হাইপারটেনশন ডায়াবেটিস যদি আমি চিকিৎসা করে রাখতে পারি, তাহলে হার্ট ফেইলিউর মানে ডেভেলপমেন্ট ডিলে হয়। তো রিস্ক ফ্যাক্টর, আলটিমেটলি রিস্ক ফ্যাক্টর গুলো ট্রিটমেন্ট করলে সব ধরনের ওষুধ থেকে দূরে থাকা যায়। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা মানে ইসকেমিক হার্ট ডিজিজের মানে পার্ট 1 পার্ট 2 দুটোই শেষ করতেছি এখানে। নেক্সট ক্লাসে আমরা হার্ট ফেইলিউর নিয়ে কথা বলবো। হার্ট ফেইলিউরের প্রথম দিকে আমরা একুট হার্ট ফেইলিউর এবং পরের দিকে আমরা ক্রনিক হার্ট ফেইলিউর নিয়ে কথা বলবো। একুট এবং ক্রনিক হার্ট ফেইলিউরেরও ট্রিটমেন্ট প্রোটোকলে কিছু চেঞ্জ আসছে, সেই চেঞ্জগুলো আমরা আপনাদের সাথে আলাপ করব। তো মানে আগামী ক্লাসে দেখা হবে আগামী সোমবার দিন আবার 9:30টার সময়। সবাই এ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।